পেট্রোল বোমা আর আগুনের উৎস কোথায়? বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গত 5 জানুয়ারি থেকে দেশ জুড়ে লাগাতার অবরোধ চালিয়ে আসছে। কারণ বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নয়। তাই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের একটাই দাবি, অবিলম্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠান। চলমান অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ হচ্ছে, আর পেট্রোল বোমায় দগ্ধ হয়ে পর্যন্ত নিহত হয়েছেন অর্ধ শতাধিক, আর আহত হয়েছেন শত শত। চারিদিকে এখন আতঙ্ক। কে কখন যে এই আক্রমণের শিকার হবে তার ঠিক নেই। স্বাধীনতা 43 বছর পর এমন অবস্থা কেউ ভাবতেও পারেনি। চলতি অবরোধে অনেক ঘটনা ঘটলেও আলোচিত ও বৃহৎ 5টি পেট্রোল বোমা হামলার ঘটনা জনগণকে ভাবিয়ে তুলেছে। ঘটনা 1। 15 জানুয়ারি রাতে বিজিবির পাহারায় ঢাকা আসার পথে রংপুরের মিঠাপুকুরে খলিল পরিবহনের একটি চলন্ত বাসে বোমা হামলায় 5 জন নিহত এবং 23 জন আহত হয়। ঘটনা 2। রাজধানী যাত্রাবাড়িতে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন নারী, শিশুসহ 30 জন। গ্লোরি পরিবহনের বাসটি গুলিস্তান থেকে ডেমরা রানীমহল যাচ্ছিল। রাত 9:15টার দিকে মাতুয়াইল ইউনিয়ন পরিষদ অফিসের সামনে আসলে বাসটিতে 6টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সাথে সাথেই আগুন ধরে যায় বাসটিতে। এতে নারী, শিশুসহ দগ্ধ হন 30 জন। এ সময় ককটেল বিস্ফোরণে আহত হন আরও 2 জন। দগ্ধ ও আহতদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনা 3। 4 ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ঢাকার পথে আইকন পরিবহনের একটি বাস কুমিল্লা 14 গ্রাম এলাকায় পেট্রোল বোমা হামলায় আক্রান্ত হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় 7 জন এবং দগ্ধ হয় 23 জন যাত্রী। কুমিল্লার পুলিশ সুপারের ভাষ্যমতে বাসটি 110 কিলোমিটার বেগে চলছিল। একজন আহত যাত্রী জানান, হামলার পরপরই তিনি পাশে পুলিশ দেখেছেন, কিন্তু তারা কোনো প্রকার সাহায্যে এগিয়ে আসেনি। ঘটনা 4। গাইবান্ধায় পুলিশ পাহারার মধ্যে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় এক শিশুসহ 5 জন নিহত এবং দগ্ধ হয়েছে কমপক্ষে 40 জন। গাইবান্ধার তুলসী ঘাটে পুড়ে কয়লা হলো এক শিশুসহ 5 জন। পুলিশ পাহারার মধ্যেই তুলসী ঘাটে শুক্রবার রাত 11:15টার দিকে পেট্রোল বোমায় পুড়ে যায় ঢাকাগামী নাপু এন্টারপ্রাইজের একটি বাস। ঘটনা 5। 7 ফেব্রুয়ারি রাত 11:15টায় ময়মনসিংহ শহরের টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সামনেই যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলায় 3 যাত্রী দগ্ধ হয়। লক্ষণীয় যে উল্লিখিত 5টি পেট্রোল বোমা হামলার প্রতিটি ঘটনায় আশেপাশে ছিল পুলিশ বাহিনী। প্রোটেকশনের মধ্যে সামনে যে 20-25টা বাস, একটা বাসে পেট্রোল বোম মেরে দেয়, আগুন ধরে দেয়। কিন্তু কোনো দুষ্কৃতিকারীকে হাতে নাতে পাকড়াও করতে দেখা যায়নি, এমনকি এক রাউন্ড গুলিও চলেনি, যদিও এর প্রতিটি ঘটনা ছিল মারাত্মক ফৌজদারি অপরাধ। যাত্রাবাড়ির বোমা হামলার পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি দেখিয়ে আরও 18 জন কেন্দ্রীয় নেতার নামে মামলা দায়ের করে পুলিশ। কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় 7 জনের মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে 2টি মামলা করা হয়েছে। মামলা দুটির মধ্যে একটি হত্যা মামলা এবং অপরটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা। 2 মামলায় বিএনপি জামায়াতে 56 জনের নাম উল্লেখ করে আরও 71 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। চলমান বিরোধী দলের অবরোধের মধ্যেই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল বোমা সহ এমনকি গাড়িতে অগ্নিসংযোগকালে সরকারি দলের অসংখ্য নেতাকর্মীকে হাতে নাতে আটক করেছে পুলিশ। কিন্তু সরকারি দলের পরিচিতি প্রকাশ পাবার পরেই ওইসব নেতাকর্মীদেরকে পুলিশ ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা। 3 মার্চ মৌলভীবাজারের জুড়ি উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফয়াজ আলীর বাড়িতে অভিযান চালিয়ে 1584টি ভারতীয় বোমা উদ্ধার করে বিজিবি। 28 ফেব্রুয়ারি শেরপুরের শ্রীবর্দী উপজেলা থেকে নাশকতার অভিযোগে 4টি ককটেল সহ সুলতান সরকার নামে বেলুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকে আটক করেছে র্যাব। 22 ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জে ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনকে 4টি পেট্রোল বোমা ও 5টি ককটেল সহ আটক করে র্যাব।
গত 17 ফেব্রুয়ারি ফেনীর দাগন ভূঁইয়ার 0 পয়েন্ট এলাকা থেকে বিদেশি পিস্তল ও 1 রাউন্ড গুলিসহ মোহাম্মদ কাউসার নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। একই দিনে লক্ষ্মীপুরের রামগঞ্জে পৌর কলচমা গ্রামের যুবলীগ কর্মী ওয়াসিম আগ্নেয়াস্ত্র নিয়ে বেশ কয়েকজন সন্ত্রাসী সহ জয়পুরা গ্রামে গেলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদেরকে ধাওয়া করে। এ সময় ওয়াসিম তার হাতে থাকা বিদেশি পিস্তল দিয়ে গুলি করতে করতে সামনে এগিয়ে আসে। এক পর্যায়ে তার গুলি শেষ হয়ে গেলে এলাকাবাসী তাকে পিস্তল সহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। 17 ফেব্রুয়ারি সিলেটের কানাইঘাটে ককটেল বোমা তৈরিকালে বিস্ফোরণে এক শ্রমিক লীগ কর্মী গুরুতর আহত হয়েছে। উপজেলার দীঘির পাড় পূর্ব ইউনিয়নের হিম্মতের মাটি গ্রামের মসদ্দর আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। 10 ফেব্রুয়ারি দুপুর 3টার দিকে বগুড়ায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে সোহাগ নামে এক আওয়ামী লীগ কর্মীর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। আহত সোহাগ বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বড়ধাওয়া গ্রামের শফিকুল ইসলাম শফিকের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গনির ভাতিজা। 8 ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকার যুবলীগ কার্যালয় থেকে 10টি পেট্রোল বোমা উদ্ধারের খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ করে দেশের শীর্ষ গণমাধ্যমগুলো। গত 6 ফেব্রুয়ারি রাত 12টায় দিনাজপুরে যানবাহনে পেট্রোল বোমা ছুঁড়তে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন ছাত্রলীগের 2 নেতা। তারা হচ্ছেন নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি উজ্জ্বল ও স্থানীয় ছাত্রলীগ নেতা জোবায়ের। পরে আওয়ামী নেতাদের তদবিরে তাদের ছেড়ে দেওয়া হয়। 4 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছানাবো এলাকায় ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোকমান হোসেনের একটি ঝুটের গোডাউনে বোমা বানানোর সময় ইউনিয়ন ছাত্রলীগের নেতা রহমতুল্লাহ সহ 4 জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। একই দিন কুমিল্লার 14গ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের কেশকি মোড় এলাকা থেকে পেট্রোল বোমা সহ মানিক ও বাবুল নামে 2 যুবলীগের নেতাকে আটক করে পুলিশ, কিন্তু পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এছাড়া 3 ফেব্রুয়ারি রাতে র্যাবের অভিযানে চট্টগ্রামের টাইগার পাস রেলওয়ে কলোনি থেকে 9টি পেট্রোল বোমা, 2টি ককটেল, 7টি কিরিচ, 2টি রামদা, 9টি লোহার পাইপ সহ 6 ব্যক্তি আটক হয়। ঘটনার মূল হোতা মুন্না স্বীকার করে সে নিহত যুবলীগ নেতা হুমায়ুন কবির মুরাদের ছোট ভাই এবং সে নিজেও আওয়ামী লীগ কর্মী। আমি আওয়ামী লীগ করি। 10 জানুয়ারি বেলা 2:15টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় অফিসের সামনে 3টি হাত বোমার বিস্ফোরণ হয়। এতে জড়িত থাকার অভিযোগে হাতে নাতে গ্রেপ্তার হয় সাদিক নামে এক আওয়ামী লীগ কর্মী, যদিও পরে পুলিশ তাকে ছেড়ে দেয়। 1 জানুয়ারি রাত 8:45টার দিকে মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পেট্রোল দিয়ে বাসে আগুন দেওয়ার সময় 3 ছাত্রলীগ কর্মী আটক হয়, যার মধ্যে ছিল জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্লা, ছাত্রলীগ কর্মী লিমন ও রানা। সংশ্লিষ্ট সংবাদদাতাদের অনেকেই নিশ্চিত করেন যে নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুষ্টিয়া, চট্টগ্রামে সরকারি দলের নেতাদের কাছে যে বিপুল পরিমাণে পেট্রোল বোমা পাওয়া গেছে তা থেকে অনেকেই ধারণা করছেন এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং কেন্দ্রীয় নির্দেশেই সরকারি দলের নেতাকর্মীরা সারা দেশে নাশকতায় লিপ্ত। এদিকে গত 9 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি জামাত তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিলে 24 ঘন্টার মধ্যে দেশের সকল নাশকতা বন্ধ হয়ে যাবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির জামায়াত অবরোধ হরতাল প্রত্যাহার করলে 24 ঘন্টার মধ্যে পেট্রোল বোমার মতো নাশকতা বন্ধ করা সম্ভব হবে। মুখ ফসকে এই সত্য কথা বলার পরই কথা বলার ক্ষেত্রে অনেকটা নীরব রয়েছেন এই ভুঁইফোড় আওয়ামী লীগ নেতা। মহাজোট সরকারের অন্যতম শরিক জাসদ দলীয় এমপি মাইনুদ্দিন খান বাদল টেলিভিশনের টকশোতে জানান, 20 দলের আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠা করতে সফল হয়েছে মহাজোট সরকার। এক্ষেত্রে যা যা করা দরকার সবই করতে সক্ষম হয়েছেন। গভর্নমেন্ট অত্যন্ত চৌকসভাবে তার কেসটা এস্টাবলিশ করেছে
মানে কন্টিনিউয়াসলি মানুষকে বলে তার কেসটা এস্টাবলিশ করে। দ্য কেস হ্যাজ বিন এস্টাবলিশড। সাবেক সেনা কর্মকর্তা মেজর আখতারুজ্জামান বলেন, ১১০ কিলোমিটার বেগে চলা বাসে পেট্রোল বোমা নিক্ষেপ সাধারণ নাগরিকদের পক্ষে সম্ভব নয়। একটি ১১০ কিলোমিটার ব্যাগে বাসতে আসছিল, বাসকে পিছন থেকে বোমা মেরেছে। সেই বোমাটা পিছনে বলছে ড্রাইভার দেখতে পারে নাই। আমার একটা প্রশ্ন দেখা দিয়েছে, কোন মানুষের পক্ষে ১১০ কিলোমিটার ব্যাগে একটা ধামওয়ান গাড়িকে পিছন থেকে ঢিল মেরে সেটা টাচ করতে পারবে? তার অবশ্যই ১১০ কিলোমিটার চেয়ে বেশি ব্যাগ হইতে হবে, না হলে সেটা ঢুকতে পারবে না। তাহলে কে করে ঢুকলো? একটা এক্সাম্পল আপনাকে দেই, কুমিল্লার ১৪ গ্রামে যে ঘটনাটা ঘটেছে, আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা, ওই সময় রাতে বাসই চলতো না, কাজেই ওটা দূরপাল্লার বাস ছিল, ওটা খুবই দ্রুত বেগে চলছিল। রাত্রে যে কোনো বাস খুবই দ্রুত বেগে চলে। ওইটা শীতকাল ছিল, শীতকালে দ্রুত বেগের বাসে রাত ৩টার সময় কারো জানলা খোলা রাখার কথা না। আর ওখানে একটা দূরের থেকে যে থিওরি দেওয়া হচ্ছে, দূরের থেকে একটা পেট্রোল বোমা ছুড়ে মারলো, সাথে সাথে পুরো বাসে আগুন লেগে গেল। ওটা কি পেট্রোল বোমা ছিল? সরকারের পক্ষ থেকে বোমা হামলায় বন্ধ করা এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসার পরিবর্তে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট পরিদর্শন এবং বিরোধী দলের উপর দায় চাপানোই ছিল মূল লক্ষ্য। তাই ২০ দলীয় জোটের চলমান আন্দোলনকে সহিংসতা প্রমাণে চলে বার্ন ইউনিটের শুটিং, তৈরি করা হয় প্রামাণ্যচিত্র। শুধু তাই নয়, জাতীয় জাদুঘরের হলরুমে দেশি বিদেশি নাগরিকদের সামনে প্রদর্শন করা হয় এবং তা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে জঙ্গি কায়দায় উপস্থাপনে মরিয়া বর্তমান অনির্বাচিত সরকার। গত ১১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিট পরিদর্শনে এসে অগ্নিদগ্ধ শিশুকে দেখে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। মিডিয়াগুলোতে ফলাও করে প্রচার করা হয় সেই খবর। কিন্তু পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ বলে প্রচার করা হলেও অনুসন্ধানে জানা যায় ২.৫ বছর বয়সী জুঁই আক্তার পেট্রোল বোমায় নয়, অগ্নিদগ্ধ হয়েছে মোমবাতির আগুনে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরসপুর গ্রামে। মা আয়েশা নিজ গৃহে শিশুটিকে একা রেখে মোমবাতি জ্বালিয়ে বাইরে গেলে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে তাকে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও তারপরে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে আনা হয় ২ ফেব্রুয়ারি ভোরে। দায়িত্বরত চিকিৎসক জানান, প্রথম বলা হয়েছিল মেয়েটি ককটেল বিস্ফোরণে আহত, কিন্তু এই ধরনের কোনো আলামত দৃশ্যমান ছিল না। পরে বলা হয়েছে পেট্রোল বোমা হিসেবে তালিকাভুক্ত করতে। পেট্রোল বোমা সন্ত্রাসের নেপথ্যে তাহলে কারা, সেটা প্রমাণের জন্য কি আর কোনো তথ্যের প্রয়োজন আছে?